বলে তার টিভির নাম কি ৭১। এটা হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ। অথবা ২১, এগুলি হচ্ছে আত্মসাৎকরণ। টিভির নাম ২১ দেওয়া, আপনি বলে ২১ আপনি দেবেন না কেন, এটা তো আমাদের ন্যাশনাল সিম্বল, কেন ৭১ দেব না? এবং তারপরে সে যে ভূমিকা পালন করে সেটা ভয়াবহ। বলে না ফ্যাসিবাদের পতন হয়েছে বললে আমি একটু উৎসাহিত বোধ করি না। ফ্যাসিবাদ আশপাশেই আছে, এমনকি হয়তো আমাদের বিভাগের ভিতরেও আছে। সেই জন্য আপনাদের একটু করে হুঁশিয়ার থাকতে হবে। পতন হয়েছে না বলে ফ্যাসিবাদ চলমান, তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে ফ্যাসিবাদ যখন ওই যে ফ্যাসিবাদকে বারবার উৎপাদিত হয়, ফ্যাসিবাদের ঘটনা নাটকীয়, অধ্যাপক মহোদয় যেভাবে বলছেন তাতে আমাদের গা চমকে উঠছে। কিন্তু আমি আবার আপনাদের সঙ্গে কোনো চাঞ্চল্যকর সাংবাদিকতা করতে চাই না, আমি গায়ের দিকে তাকাতে চাই। ফ্যাসিবাদ আছে, কিন্তু আপনি ফ্যাসিবাদ বললে হয়তো আমার সাথে একমত হবেন না। এটাকে বলে ইংরেজিতে আরেকটা নাম আছে, স্বৈরতন্ত্র। এটা ইংরেজিতে অ্যারিস্টটলের ভাষায় টিরানি। আগের দিনে রাজাদেরকে বলা হতো টাইরেন্ট। এই টাইরেন্ট থেকে টিরানি কথাটা আসছে। যে জন্য এই যে আপনাদের এখানে একটা ঘড়ি আছে, এটা দেখেন, এইটার ডায়ালটা দেখেন সবগুলো ইংরেজিতে, কাটাগুলো তো আর ইংরেজি বাংলা নাই। নিচে লেখা আছে ফ্যাকাল্টি অফ আর্টস, ইউনিভার্সিটি অফ ঢাকা, বাংলা। কত বছর আগে এটা লেখানো হয়েছে? নিশ্চয়ই 1921 সনে লেখা হয়নি। হ্যাঁ, তো এই যে লেখা হচ্ছে 2003 থেকে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এইখানে দেখেন ইংরেজি আরসি মজুমদার, এটা ইংরেজি স্টাইলে করলো। আরসি মানে কি? বাংলা একটা শব্দ রমেশচন্দ্র, ইংরেজিতে আবার দুটো হয়ে গেল রমেশ এবং চন্দ্র। আবার আর্টস অডিটোরিয়াম, এখানে দেখেন আর্টস ফ্যাকাল্টি। এটা কিন্তু কারো চোখে পড়ছে না, কারো কাছে এটা, আমি তো বলি যে এটা ফ্যাসিজম, আপনারা আমাকে এখানে বের করে দেবেন, কারণ আপনার চিন্তায় হচ্ছে না। কিন্তু এটা হচ্ছে প্রতিদিন ফ্যাসিজম পুনরুৎপাদিত হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এখন যে অকার্যকর সংবাদ কি বলি, এটা সংবিধান। এই সংবিধানেও লেখা ছিল প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এটা বাতিল করে আপনারা যে রাষ্ট্রভাষা ইংরেজি ঘোষণা করেন, আমি প্রতিরোধ করতে পারবো না। সেটাকে আপনারা কি বলবেন? বলবেন এলিটিজম, ইম্পেরিয়ালিজম। ফ্যাসিজম তো বলবেন না। মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে তার উপরে নিজের মত চাপিয়ে দেওয়া, লাঠির জোরে অথবা টাকার জোরে অথবা অন্য জোরে, এটা হচ্ছে ফ্যাসিজমের সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু ফ্যাসিজমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইটালিতে অথবা জার্মানিতে যা করেছে, অথবা যুদ্ধের আগে, দ্বিতীয় মহাযুদ্ধের আগে স্পেনে কি করেছে। ফ্যাসিজম সারা পৃথিবীতে একটা মতাদর্শ এবং একটা ব্যবস্থা হিসেবে চালু হয়েছিল, এবং তার বিরুদ্ধে লড়াইয়ের নাম ছিল অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, নাম ছিল পপুলার ফ্রন্ট। কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় সাংবাদিক এখন দেখি যে গত রেজিমকে ফ্যাসিস্ট বলা যাবে না, তারা ফ্যাসিস্ট বলতে রাজি নন। তার মধ্যে একজন সুবিখ্যাত সাংবাদিক হচ্ছেন জাহিদুর রহমান, ডাক্তার। উনি বলছেন না, আমি এটাকে চোরতন্ত্র বলবো, ক্ল্যাপ্টোক্রেসি বলবো, কিন্তু বলবো না। কিন্তু বৈশিষ্ট্যটা হচ্ছে যখন মুক্তিযুদ্ধের চেতনা কথাটা ব্যবহার করা হয়, তখন বোঝা যাচ্ছে এটা ফ্যাসিজমের লক্ষণের পুরোপুরি বৈশিষ্ট্য। কারণ মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের এই পর্যন্তের ইতিহাসের সবচেয়ে জনস্বার্থ সম্বলিত এবং জনপ্রিয়, জনসম্পৃক্ত ঘটনা। সেইটাকে ব্যবহার করা হচ্ছে একটা দলতন্ত্র শুধু নয়, ব্যক্তিতন্ত্র তৈরি করার জন্য। ফ্যাসিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এক নেতা এক দেশ, এই স্লোগান। এইটা হচ্ছে ফ্যাসিজমের একটা লক্ষণ। সে অতীতের জনপ্রিয় সিগনিফায়ারগুলিকে নিজের পক্ষে আত্মস্থ করে নেয়। সে বলে তার টিভির নাম কি ৭১। এটা হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ। অথবা ২১, এগুলি হচ্ছে আত্মসাৎকরণ। টিভির নাম ২১ দেওয়া, আপনি বলে ২১ আপনি দেবেন না কেন, এটা তো আমাদের ন্যাশনাল সিম্বল, কেন ৭১ দেব না? এবং তারপরে সে যে ভূমিকা পালন করে সেটা ভয়াবহ। বলা হচ্ছে ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে, ইহুদি ছাড়াও অন্যান্য জনগোষ্ঠীকে হত্যা করা হয়েছে, কিন্তু সেটা বড় হয়ে আসে না, যেহেতু ইহুদিদের পক্ষে প্রচার করার মতো ইউরোপ এবং আমেরিকা আছে। আমি ওইটাকে অস্বীকারও করছি না, ছোটও করছি না, কিন্তু এর যে বড় বড় বিপর্যয়কর ঘটনা দক্ষিণ আমেরিকায়, উত্তর আমেরিকায়, মধ্য আমেরিকায় হয়েছে, আফ্রিকায় হয়েছে, আমাদের দেশগুলিতে হয়েছে। এমনকি 1947 সনের দেশ ভাগের পর ভারত পাকিস্তান ভাগের মধ্য দিয়েও, যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয়েছে, তাতেও সরকারি হিসাবে 5 লক্ষ লোক মারা গেছে, বেসরকারি হিসেবে 12.5 লক্ষ। এইগুলি তো হলোকস্টের মতোই ঘটনা, কিন্তু তাকে হলোকস্টে বলা হয় না। এমনকি প্যালেস্টাইনে যেটাকে নাকবা বলা হয়, সেটা তো হলোকস্ট, সেটা বলা হয়। এই যে বোঝাচ্ছে সাংবাদিকতায় কিন্তু জনমত শুধু তৈরি করে না, এটা রাজনৈতিক মতও তৈরি করে, থিওরি তৈরি করে, এবং যার হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতা তৈরি করে। আমার বক্তব্য হলো
1950-এর দশকে ফ্রান্সের উপনিবেশ মার্তিনিকের একজন কবি এবং রাজনীতিবিদ এমে সেজার, তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। তিনি ফরাসি পার্লামেন্টের সদস্য ছিলেন। সেই বক্তৃতা 1956 সনে যে ভাষণ বেরিয়েছে, ইংরেজিতে নাম বলে ডিসকোর্স অন কলোনিয়ালিজম, এই যে উন্নয়ন ডিসকোর্সের মতো। উপনিবেশ উনি বলছেন, আপনারা যে হিটলারের নামে এরকম দুয়া দিচ্ছেন ইউরোপে, হিটলার এমন কোন অপরাধটা করেছে যেটা আপনারা দক্ষিণ আমেরিকায়, উত্তর আমেরিকায় এবং এশিয়া আফ্রিকায় করেননি? ফরাসি পার্লামেন্টের সভাকে নিরুত্তর থাকতে হয়েছিল। এটা 1952 সনে 50-এই বক্তৃতা প্রথম দেন। এটা 3বার এডিশন হয়েছে। ঘটনাচক্রে আমি বলছি যে ওইটা আমি বাংলা একটা অনুবাদের চেষ্টা করেছিলাম 2008 সনে, এবং একটা পত্রিকা ছাপা হয়েছিল। সেই পত্রিকা আরেকটা ফ্যাসিস্ট পত্রিকা, ডেস্টিনি, ওটার নাম। তার ডেস্টিনিকে আপনারা জানেন। অর্থাৎ ফ্যাসিজমের যুগে আপনার পক্ষে আর আপনার সতীত্ব বজায় রাখা সম্ভব নয়। আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস কোথা থেকে শুরু হয়? স্কুলের পাঠ্য বই থেকে শুরু হয়। এই জন্য পাঠ্য বই নিয়ে এত সংগ্রাম। পাঠ্য বইয়ের পেছনে এই জুলাই আগস্ট বিপ্লবের গ্রাফিটি থাকবে, এবং সেই গ্রাফিটি বইটা আসলে তার বিরুদ্ধে আক্রমণ করা। এ তো ফ্যাসিবাদ জীবন্ত আছে। অর্থাৎ যারা ওই আন্দোলনে বীরের ভূমিকা পালন করেছিলেন তাদেরকে ধরে পিটানো হচ্ছে। এইটা তাহলে ফ্যাসিবাদ কি অন্তর্হিত হয়েছে? হয়নি। তাহলে এর বিরুদ্ধে লড়াই করবার জন্য এইটা একটা প্রয়োজনীয় আলোচনা আজকে এটা হয়েছে। কিন্তু এই আলোচনাকে আমি অধ্যাপক নিয়াজ আহমদ খানের কথা প্রতিনিধিত্ব করে বলবো, এটা আমাদেরকে আরও বিস্তৃত করতে হবে। দেখতে হবে যে ফ্যাসিবাদ কীভাবে বাস করে। আমাদের শিক্ষকদের মধ্যে আছে, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আছে। এটা শুধুমাত্র বিশেষ নামধারী রাজনৈতিক দলের মধ্যে নয়, এটা আমাদের পাঠ্যপুস্তক প্রণেতাদের মধ্যে আছে। আমাদের এই পাঠ্যপুস্তকগুলো কারা প্রণয়ন করেছে? যারা বাংলাদেশকে কেন বাংলা অঞ্চল নামে ইতিহাসের বইতে অন্তর্ভুক্ত করেছে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষকরাই করেছে সেটা, এবং তারা এখনো চাকরিতে বহাল আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছে এইটার ব্যাপারে কোনো সমালোচনা না করে আপনি যদি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দাওয়াত দিলে আপনারা পাপ মোচন হয়ে যাবে, এটা হবে না। এটা বিচারের মুখোমুখি করা দরকার।